পূর্ব প্রস্তুতি অনুযায়ী ঈদের আগেই শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় গ্রেপ্তার করা হয়। দেখো ভারতবর্ষের জনগণ, এবার দু চোখ খুলে দেখো, ক্ষমতার বাহাদুরি বেশি দিন থাকে না। দেখুন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কিভাবে মানুষের রুখে দাঁড়াইছে। একটা দেশের জনগণ চাইলে কি না করতে পারে। এবার নরেন্দ্র মোদীর পদত্যাগ নিশ্চিত। সাওয়ে আল্লাহ মূর্খ সদা মোদীর কাছে এর চাইতে বেশি কিছু আশা করা তো যায় না। তো তোমাদের এখন কোন কোন জায়গায় ব্যথা গো? বান্ধবী ললিতা সে কান্দিতেছে, কিন্তু কাইন্দা লাভ নাই, সে নিজেই নিজের পায়ে কুড়াল মারিছে, এখন মারা খাও। যে কারণে এবার পশ্চিমবঙ্গে ঈদের ছুটি বন্ধ করে কাটছাট করে ঈদুল আজহার নামাজেও কড়াকড়ি আরোপ করায় এবার শুভেন্দু অধিকারীকে থালাপতি বিজয় সহ সাধারণ জনতা মিলে গণধোলাই দিয়ে ঝাড়ু পেটা করেছে। শুভেন্দু বাবু, তুমি আমাকে বীজ দাও, আমরা সব খেয়ে ওই গরু বাছুরকে খাওয়াবো, আমরাও খাবো, আর আমরা এ চাষ করবো না, আমাদেরকে ঋণ থেকে মুক্তি করো। ভারতের রাজনীতিতে ক্রমেই সক্রিয় হয়ে উঠছে বিরোধী শিবির। এবার বিজেপি সরকারের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার নেতৃত্বে আগামী জুনে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে ইন্ডিয়া জোট। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, আপনার কি এখনো ঘুম ভাঙে নাই যে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখে দেশের জনগণ ভুয়া ভুয়া স্লোগান দেয়? তার এই ধরনের উস্কানিমূলক কোন কর্মকাণ্ডের যদি এই দেশের জনগণ খেপে যায়, তাহলে ওই শ্রীলঙ্কার মতো জাইঙ্গা খুলে ফেলবি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি সুস্বাগতম। তো আজকের এই ভিডিওটি কোন বিষয় নিয়ে হবে, কতটা গুরুত্বপূর্ণ, তারেক রহমান কোন বিষয়গুলো বারবার তুলে এনেছে এই ঈদের আগে, অপরদিকে ভারতের অবস্থা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর খারাপের দিকে অগ্রসর হচ্ছে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, খুবই চাঞ্চল্যকর হতে চলেছে। আমি আশাবাদী আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আজকের এই ভিডিওটি যদি স্কিপ না করেন সম্পূর্ণ দেখেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন, আপনাদের কাছে পানির মতন ক্লিয়ার হয়ে যাবে। বেশি কথা বাড়াবো না, সরাসরি কাঙ্ক্ষিত এবং বিস্তারিত ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব। তার আগে ছোট রিকোয়েস্ট, যারা ভিডিও দেখতে ভালোবাসেন, পছন্দ করেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি দেখে আসি মোবাইল স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে গেট ফর এক। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, আপনার কি এখনো ঘুম ভাঙে নাই যে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখে দেশের জনগণ ভুয়া ভুয়া স্লোগান দেয়, যান নিয়ে গাড়িতে পালায়? আপনার কি কি করা উচিত এখনো আপনার বুঝে আসে নাই? এই স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ ছিল এই পৃথিবীর শ্রেষ্ঠ যুগ, তিনি সেই যুগকে মধ্যযুগী বলে কটাক্ষ করে তার এই ধরনের উস্কানিমূলক কোন কর্মকাণ্ডের যদি এই দেশের জনগণ খেপে যায়, তাহলে ওই শ্রীলঙ্কার মতো জাইঙ্গা খুলে ফেলবে। আপনি যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হন, তাহলে আপনাকেও এই দেশের জনগণের রোষানলি পড়তে হবে, কারণ সে আপনার দলের, আপনার ক্যাবিনেটের মন্ত্রী। তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নিন, তাকে বহিষ্কার করুন। বাংলাদেশে বর্তমান সংসদ সদস্যদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার মতো অসংখ্য যোগ্য লোক আছে, আপনি তাদের মধ্য থেকে একজনকে বাছাই করুন, এই স্বরাষ্ট্রমন্ত্রীকে বহিষ্কার করুন। আর যদি তিনি বহিষ্কৃত না হন, পদত্যাগ না করেন, তাহলে এই জনগণ মাঠে নেমে পড়বে শুধু এই স্বরাষ্ট্রমন্ত্রীর উসিলায়। জনাব তারেক রহমান সাহেব, আপনার উপস্থিতিতে এই সালাউদ্দিন কাদের পার্লামেন্টে বসে কিভাবে বেগম খালেদা জিয়াকে সে একথা বলতে পারে যে বেগম খালেদা জিয়া তিনি কতটুকু সংবিধান বুঝতেন? সালাউদ্দিন কয়দিনের মন্ত্রী, আর বেগম খালেদা জিয়ার যোগ্যতা নিয়ে সে কথা বলে। বাংলাদেশে একটা কথা বলে যে 1.5 টাকার মুরগির কারে বাসা, তো সালাউদ্দিনের কারে বাসা ভাঙতে হবে। বেয়াদবের মতো বিভিন্ন ভাবে ইসলাম বিদ্বেষী কথা বলে উস্কানি দিয়ে যায়, আর এই উস্কানিতে জনগণ খেপে গেলে জাইঙ্গা খুলে দিবে। সারা ভারত জুড়ে হিন্দু মুসলিম সবার মুখে মুখে এখন একটাই কথা, বিজেপিকে ভোট দিয়ে ভুল করেছি, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী করে ভুল করেছে। যেই হিন্দুরা শুভেন্দুকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এসেছে, সেই হিন্দুরাই এখন শুভেন্দুর পদত্যাগ চাইছে। শুভেন্দুকে আর কেউ এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছে না। এরই মধ্যে শুভেন্দুর পদত্যাগ চেয়ে কলকাতার বিভিন্ন থানা ঘেরাও করেছে হিন্দু মহিলারা। মুসলমানদের পবিত্র কুরবানি ঈদকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে গরু কুরবানি নিষিদ্ধ করায় এখন হাজার হাজার হিন্দু গোয়ালা পরিবার নিঃস্ব হয়ে রাস্তায় নামতে বসেছে। শুভেন্দু এবং বিজেপি মুসলমানদের শায়েস্তা করতে গিয়ে উল্টো হিন্দুদের শায়েস্তা করছে। রাজ্য সরকারের কড়াকড়ি নিষেধাজ্ঞায় পশ্চিমবঙ্গের মুসলমানরা
এই বছর গরু কুরবানি না করার সিদ্ধান্ত নিয়েছে। কুরবানির জন্য গরু বয়কট লিখে রাস্তায় রাস্তায় মিছিল করছে মুসলমানরা বলছে সংবিধান এবং সরকারের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে পশ্চিমবঙ্গের মুসলমানরা এই বছর গরু কুরবানি দেবে না এবং অন্য কেউ না দেওয়ার জন্য সচেতন করছে। সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে ভারতের মুসলমানদের পাশাপাশি ভারতের সাধারণ হিন্দুরাও তুমুল প্রতিবাদ করছে। গরু কুরবানি বন্ধ করার বিরুদ্ধে বিক্ষোভ করছে ভারতের হিন্দু নারী পুরুষরা। হিন্দুরা বলছে যুগ যুগ ধরে মুসলমানদের কুরবানির যেই প্রথা চালু ছিল সেটি বন্ধ করা আমরা মানি না এবং মানব না। মুসলমানদের গরু কুরবানি করা চালু রাখতে হবে। ভারতে গরু কুরবানি বন্ধ করে দেওয়ায় মুসলমানদের চেয়ে হিন্দুরা সবচেয়ে বেশি বিপদে পড়েছে, কারণ ভারতের মুসলমানরা সিদ্ধান্ত নিয়েছে এই বছর তারা গরু কুরবানি দিবে না। তারা ছাগল, বেড়া, দুম্বা কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের ইসলাম ধর্মের বিভিন্ন ধর্মীয় নেতা পশ্চিমবঙ্গের সকল মুসলমানদের সচেতন করে জানিয়ে দিয়েছে এবার কুরবানি দিয়ে কেউ যেন কুরবানির গরু না কিনে। আর তাই এখন ভারতের হিন্দুরা বলছে শুভেন্দুকে ভোট দিয়ে ভুল করেছে পশ্চিমবঙ্গের মানুষ, তাই তারা শুভেন্দুর পদত্যাগ চায়। অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর ইউনূস প্রশাসন লালমনিরহাট বিমানবন্দর সচল করার জন্য যে প্রাথমিক উদ্যোগ নিয়েছিলেন, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সেই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি চীন এখানে বড় অঙ্কের বিনিয়োগ করতে যাচ্ছে এমন খবর এখন গণমাধ্যমে। এমনকি একটি পাকিস্তানি সাবকন্ট্রাক্টর কোম্পানিও আছে এই তালিকায়। দিল্লির গণমাধ্যমগুলোতে এখন টক অব দ্য টাউন লালমনিরহাট। তাদের দাবি লালমনিরহাটকে কেন্দ্র করে চীন এখানে তাদের স্ট্রিং অফ পার্লস বা মুক্তার মালার নীতি বাস্তবায়ন করতে চায়। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের আশঙ্কা, লালমনিরহাটে যদি শক্তিশালী রাডার সিস্টেম বা অত্যাধুনিক যুদ্ধ বিমান মোতায়েন করা হয় তবে সংকটকালীন সময়ে মুহূর্তেই বিচ্ছিন্ন হয়ে যেতে পারে ভারতের 7 রাজ্য। প্রশ্ন হলো, ভারতের এই ভয় কি অমূলক নাকি পর্দার আড়ালে দাবার গুটি চালছে অন্য কেউ? প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত হোসেন। আজ আমরা জানার চেষ্টা করব লালমনিরহাট এয়ারবেজের নতুন কি আপডেট আছে, লালমনিরহাট এয়ারবেজের কাজে কতটা অগ্রগতি, বাংলাদেশের যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা নিয়ে ভারতের প্রতিক্রিয়া। বাংলাদেশের যেসব প্রজেক্ট ভারত তাদের স্বার্থ সার্বভৌমত্বের ঝুঁকির আঁচ করেছে তাতেই লাল সংকেত দিয়ে বসেছে। আর তেমন একটি লাল সংকেত পাওয়া প্রজেক্ট হলো লালমনিরহাট এয়ারবেজ। লালমনিরহাটে কোনো বিমানবন্দর হতে দিতে চায় না ভারত, আর বাংলাদেশ যদি এটা করে তো পাল্টা ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে মোদী সরকার। ভারতের এই লাল সংকেত থোড়াই কেয়ার করে লালমনিরহাট এয়ারবেজ নিয়ে কাজ শুরু করে অন্তর্বর্তী সরকার। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই এয়ারবেজ পরিদর্শনও করে গেছেন। জানা গেছে যুদ্ধ বিমান রাখার জন্য হ্যাঙ্গারও তৈরি করা হয়েছে এই লালমনিরহাট এয়ারবেজে। এদিকে পাকিস্তান থেকে ভারতের বিমান বাহিনীর জম JF-17 থান্ডার যুদ্ধ বিমান কেনার বিষয়ে আলোচনাও চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। জানিয়ে দেশি বিদেশি বিশেষ করে ভারতে তোলপাড় শুরু হয়েছে। আবার ইতালি থেকে অত্যাধুনিক ক্ষিপ্রগতির ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান কেনার প্রাথমিক আলোচনাও শেষ করেছে বাংলাদেশ। সম্প্রতি বগুড়াতে আন্তর্জাতিক বিমানবন্দর এবং বিমান ঘাঁটি নতুন করে চালু করতে সেখানে পরিদর্শনে যান বিমান প্রতিমন্ত্রী এবং বিমানমন্ত্রী সহ বিমান বাহিনী প্রধান। সেখানে বিমান বাহিনী প্রধান জানিয়েছেন যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়া চলমান আছে। আধুনিক যুদ্ধ বিমান দেশে আসলে এই ঘাঁটিতেই রাখার কথাও বলেছেন তিনি। এই সব যুদ্ধ বিমান লালমনিরহাটের এয়ারবেজেও রাখার সম্ভাবনা আছে। এজন্যই হয়তো সেখানে বানানো হয়েছে হ্যাঙ্গার। বাংলাদেশের এমন সব উদ্যোগে এখন ঘুম হারাম ভারতের। চীন ও পাকিস্তানের সহযোগিতায় সামরিক খাতে এভাবে এগিয়ে গেলে বাংলাদেশ তো তাদের হুমকি হয়ে দাঁড়াবে, এটা খুব সহজ সমীকরণ। নতুন প্রজন্ম যখন ভুলতে বসেছিল দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই লালমনিরহাট বিমানবন্দরের ইতিহাস, ঠিক তখনই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার তারা তখন ঘোষণা দিয়েছিল এটি চালু করার। এরপর ভারতের নিরাপত্তা অজুহাতে আবারও এই এয়ারবেজ চালু না করার চেষ্টা তদবির চালিয়ে যায় মোদী সরকার। বিদেশি চাপ উপেক্ষা করে দেশের স্বার্থে এই বিমানবন্দর দ্রুত চালু হবে এমনটা আশায় বুক বেঁধে আছেন উত্তর জনপদের মানুষ সহ পুরো দেশের মানুষ। বেবিচকের পক্ষ থেকে এই এয়ারবেজ চালু করার জন্য একটি কমিটিও গঠন করা হয় গেল বছরে। বেবিচকের টেকনিক্যাল কমিটি যারা এর মধ্যে কাজও শুরু করে দিয়েছেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের গঠিত 5 সদস্যের কারিগরি কমিটি সরেজমিন পরিদর্শন করেছেন লালমনিরহাটে। গোয়েন্দা রিপোর্ট বলছে এখানে অত্যাধুনিক হ্যাঙ্গার তৈরি করা হয়েছে যা সাধারণত সিভিল এভিয়েশনের জন্য নয় বরং সামরিক ড্রোন বা যুদ্ধ বিমানের জন্যই আদর্শ। পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতও ত্রিপুরার কৈলাসহরে তাদের পুরনো বিমান ঘাঁটি সচল করার তোড়জোড় শুরু করেছে। বর্ডার জুড়ে এক অদৃশ্য স্নায়ু যুদ্ধ শুরু হয়ে গেছে। কিন্তু বাংলাদেশ বারবার বলছে এটি কেবল অভ্যন্তরীণ যোগাযোগ এবং নেপাল ভুটানের সাথে বাণিজ্যিক হাব তৈরির প্রচেষ্টা। সত্যি কি কেবল সেটুকুই? বাংলাদেশের নতুন সরকারের অবস্থান খুব পরিষ্কার। দেশের সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক স্বার্থ সবার আগে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কঠোর অবস্থান ভারতকে কি নতুন করে ভাবতে বাধ্য করছে?
দিল্লির দীর্ঘদিনের মিত্র হারিয়ে যাওয়া এবং লালমনিরহাটের মতো স্ট্র্যাটেজিক পয়েন্ট ঢাকার এই সক্রিয়তা কি দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য বদলে দেবে? ভারতের একসময়ের একতরফা প্রভাব কি তবে এবার চ্যালেঞ্জের মুখে পড়ল? একদিকে ওয়াশিংটন, অন্যদিকে বেইজিং। এই দুই শক্তির মাঝখানে দাঁড়িয়ে তারেক রহমান সরকার কি লালমনিরহাটকে একটি লিভারেজ হিসেবেই ব্যবহার করছে? বহু পুরনো এই এয়ারবেজের অনেক অবকাঠামো এখনও দাঁড়িয়ে আছে, রানওয়ে, হ্যাঙ্গার, ট্যাক্সিওয়ে, তবুও নতুন করে কিছু নির্মাণ আর অনেকগুলো সংস্কার করা খুবই প্রয়োজন। বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে এগোচ্ছে কাজ। সেটা আরও জোরালো হয়েছে বিবেচকের সাম্প্রতিক সময়ের মাঠ পর্যায়ে জমি যাচাইয়ের পর। ব্রিটিশ সরকার 1931 সালে লালমনিরহাট বিমানবন্দর নির্মাণ করে। লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ও হারাটি এলাকায় 1166 একর জমির উপর নির্মিত হয় এই বিমানবন্দরটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই বিমানবন্দরটি মিত্রবাহিনী ব্যবহার করে। 1945 সালে যুদ্ধ শেষ হওয়ার পর আর ব্যবহৃত হয়নি এটি। 1958 সালে সর্বপরিসরে বিমান সার্ভিস চালু ছিল। 1971 সালে মুক্তিযুদ্ধে পাক বাহিনী এখানে সামরিক ঘাঁটিও স্থাপন করেছিল। দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে এটিকে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার করার সিদ্ধান্ত হলেও ভারতের আপত্তির কারণে সেটি আর সম্ভব হয়ে ওঠেনি। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রধান উপদেষ্টার চেয়ারে বসেই ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের এই দুর্বল জায়গাটি নিয়ে কথা বলেছিলেন, তাও আবার ভারতের প্রতিদ্বন্দ্বী দেশ চীন সফরে গিয়ে। এতে তেলে বেগুনে জ্বলে ওঠে ভারত। ভারতের সেই আগুনে ঘি ঢালে লালমনিরহাট এয়ারবেজ আর বাংলাদেশের নতুন যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা। প্রিয় দর্শক, গুগল ম্যাপে একটু চোখ রাখলে খুব সহজে বুঝতে পারবেন সীমান্ত ঘেঁষা এই এয়ারবেজ কতটা গুরুত্বপূর্ণ, ভূ রাজনৈতিক অঞ্চল হিসেবে কতটা ভাইটাল পয়েন্ট এর অবস্থান। 4টি দেশ জড়িয়ে আছে এই এয়ারবেজকে ঘিরে। 7 সিস্টার্সের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের শ্বাসনালীর করিডোর হচ্ছে চিকেন স্নেক। এর আশপাশে আছে 4টি দেশের সীমানা: বাংলাদেশ, চীন, নেপাল এবং ভুটান। বিশ্লেষকদের মতে এই করিডোর হাতছাড়া হলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশটির 7টি রাজ্য বিচ্ছিন্ন হয়ে যাওয়ার শঙ্কা আছে। লালমনিরহাট বিমানবন্দর বা এই এয়ারবেজ চালু হলে দেশি এবং আন্তর্জাতিক বিমানগুলো এই চিকেন স্নেকের পাশ দিয়েই উড়াউড়ি করবে। বিমানবন্দরটি ভারতের নিরাপত্তা শঙ্কা বাড়িয়ে তুলবে, চীনের শক্তিও বাড়াবে। ফলের খবর হলো চিকেন স্নেক ইস্যুতে চীন এবং ভারত উভয়ই বাংলাদেশকে পাশে পাওয়ার জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছে। সঙ্গত কারণেই লালমনিরহাট এয়ারবেজ পুনরায় চালু হোক সেটি কোনোভাবেই চায় না ভারত। এখানেই শেষ নয়। লালমনিরহাট বিমানবন্দর চালু হলে ভূ রাজনীতিতে বেশ মোড়লপনা করতে পারবে প্রিয় মাতৃভূমি। আন্তর্জাতিকভাবে গুরুত্ব বহন করবে এই বিমান ঘাঁটিটি। সব দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ার ট্রাম্প কার্ডও হয়ে উঠবে এই বিমানবন্দর। এদিকে যুদ্ধ বিমান JF-17 থান্ডার, ইউরোফাইটার টাইফুন, জেট-10 সি কেনার খবরে নড়ে চড়ে বসেছে নয়াদিল্লি। এরই মধ্যে এই বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল। জাসওয়াল বলেছেন, ভারতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলে এমন সব পরিস্থিতির ওপর আমরা গভীরভাবে নজর রাখছি। স্বাধীন বাংলাদেশের সরকারের কাছে মানুষের প্রত্যাশা। ভারতের গভীর নজরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নতুন সরকার লালমনিরহাট এয়ারবেজ পুনরায় চালু করবে। ভূকম্পন ঘটবে ভারতের পররাষ্ট্র দপ্তরে। ভারত, চীন, নেপাল, ভুটান সহ বিশ্বময় গুরুত্বপূর্ণ হয়ে উঠুক প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এই দেশকে সমীহ করুক বিশ্বের পরাশক্তিরা। 32 লক্ষ টাকা দিয়ে, আচ্ছা 32 লাখ টাকার গরু যদি উনি কিনে, ওনার নিশ্চয়ই সেই পরিমাণ আয় আছে, কিন্তু কাগজে কলমে দেখা গেছে উনি 47 লক্ষ টাকা বছরে ইনকাম করে। এখন 32 দিয়ে যদি গরু কিনা ফেলে, আর থাকে কত? 14-15 থাকে মনে হয়, তাই না? তার মানে এই 15 দিয়ে তাকে পুরো বছরটা চলতে হবে এই 15 লাখ টাকা দিয়া। 1 লাখ টাকার একটু বেশি খরচ হবে মাসে মাসে, এই দিয়ে ম্যানেজ করে নিবে, যার ফলে 32 লক্ষ টাকার গরু কিনা ফেলাইছে। এইটা নিয়ে এখন সবাই আলোচনা। মানুষে কি বলতেছে, উনি কি আসলে কোরবানি দিলেন না নিজেই কোরবানি হয়ে গেলেন? হ্যাঁ, এটা একরকম কোরবানি হয়ে যাওয়া। সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, উনি যে ওই যে বলছিল সমঝোতা কইরা গরিবের দিকেও তাকাইতে, সবাইকে দিয়া খাইতে, এরকম একটা ভিডিও ফুটেজ আছে। তার মানে কি ওই অঙ্কের থেকে টাকা পাইলো নাকি উনি? এরকম প্রশ্ন ছুঁড়া মারছে, যেটা মারা উচিত না। নিশ্চয়ই উনি এরকম কিছু করবে না। উনি ছাত্র নেতা, রাজনীতি কইরাই আসছে ভাই, ছাত্র জীবন থেকেই রাজনীতি কইরা আসছে, বহুদিন যাবৎ চিনি। কিন্তু উনি কেন পাবলিক সেন্টিমেন্ট বুঝতে পারলো না? এই দেশে তো ভাই ওই 3000 টাকার হাঁসের মাংস খাওয়াতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উনিও কিন্তু মন্ত্রী ছিলেন। উপদেষ্টা আর মন্ত্রী একই কথা ভাই, উপদেষ্টা যা মন্ত্রীও তা। উনি 3000 টাকার হাঁসের মাংস খাইছিল দেখা এই সোশ্যাল মিডিয়াতে আমাদের সমাজের সুশীলরা, চুচিলরা ঝাঁপায়া পড়ছিল। কোথায় এখন চুচিল? কোথায় আছেন আপনারা? এই যে 32 লক্ষ টাকার গরু কিনলো, এটা নিয়ে কথা বলেন না? কথা বলতে মন চায় না ভাই। ভালো কাজ করছে, নেক কাজ, বেশি সওয়াব পাবে।
এই গরু ঢাকা থেকে কিনছে না কই থেকে কিনছে জানি না, কিন্তু 6টা গরু কিনছে এটা কনফার্ম। আমার যেটুক মনে হয় পুরা 6টা গরু তার উনি কোরবানি দিবে না, কিছু গরু উপহার দিবে। হ্যাঁ ভাই, গরু উপহার দেওয়া হয়। আওয়ামী লীগের আমলে আমি দেখছি ভাই, যে একজন নেতার সাথে তো বড় বড় নেতার সাথে যোগাযোগ ছিল, তখন দেখছি ভাই তারা গরু উপহার পাইতো। নিশ্চয়ই উনি গরু উপহার দিবে। আর নির্বাচনের সময় ভাই এই যে ভোট টোট চাইছে যাদের কাছে, নিজের এলাকার লোকজনতা আছে, হয়তো ওইখানে দিবে সবাইকে, কারণ ওনার কাছে টাকা আছে। নিশ্চয়ই উনি জমিদার, তাই না? জমিদার না হলে কেউ 32 লক্ষ টাকার গরু কোরবানি দেয়? বাপ রে বাপ, এই দেশে। কিন্তু ওই যে একটু আগে বললাম পাবলিক সেন্টিমেন্ট, ওইটা আপনি বুঝেন নাই। আপনি না নেতা হয়েছেন ঠিকই, কিন্তু মানুষের মন বুঝতে পারেন নাই। মানুষ এটা ঠিকভাবে নেবে না, সবাই যে এটা নিয়ে প্রশ্ন করবে। ওই যে শেখ হাসিনার আমলে যারা 5টা 6টা 10টা গরু কিন্তু তাদের লাগছিল 15-16 বছর ওই পর্যায়ে যাইতে, আর এখানে 3 মাসের মধ্যে ওই পর্যায়ে চলে গেল, এরকম একটা প্রশ্ন। এখন এই 6টা গরু কিনে আর যায় কিছু পাক না পাক, ভাই ভাইরাল তো হয়েছে, হ্যাঁ, সবার কাছে তো পৌঁছে গেছে যে উনি বড় একজন দানবীর। এই দানবীরের ফলাফল ওই যে প্রথম যে গল্পটা বললাম, চোখ দেখছে, মন চাইছে, তারপরে পিঠে, তারপরে চোখে। যে কর্মটা উনি করছে, মানে অ্যানি সাহেব যে কর্মটা করলো, এই 6টা গরু কিনা, এটার জবাব ওনাকেই দিতে হবে, মুখে দেওয়ার দরকার নাই। বিধাতার ওই সিস্টেমের মধ্যে পইরা যাবে। ওই যে প্রথম বললাম, মন, চোখ, পা, হাত, আম, পিঠ, চাবুক এবং চোখের পানি, ওই সিস্টেমের মধ্যে যাইতে হবে। বিধাতার সিস্টেম কেউ লঙ্ঘন করতে পারবেন না। বর্তমানে ভাই কোন রকম ভুয়া রাজনীতি করা যাবে না, ভুয়া রাজনীতির ফল খারাপ। হায়, এর মধ্যে আমি দেখলাম আমাদের আইনমন্ত্রী সাহেব কোথায় জানি গেছিল, হায় ওনার পিঠের কাছে এসে বলতেছে ভুয়া ভুয়া। আমি একটা জিনিস বুঝি না, উনি তো একজন আইনমন্ত্রী, ওনার সাথে পুলিশ প্রশাসন থাকবে এবং ওনার দলের লোকজন তো থাকবেই। ওনার দলের লোকজন কারা? ওরা কোথায়? ওদেরকে ঠেইলা এই ভুয়া ভুয়া বলার জন্য এরা কারা সামনে চলে আসে? কিভাবে আসে? বিরাট বড় প্রশ্ন না? এইভাবে ভুয়া ভুয়া যদি শুনতে হয় 3 মাসের মাথায় আইসা, এবং একজন না ভাই 2-4 জন অলরেডি শুইনা ফেলাইছে, লক্ষণটা তো ভালো না। কেন ভালো না জানেন? আমাদের দেশের কিছু দালালের কারণে। হ্যাঁ ভাই, কিছু লোক এমন এমন দালালি করে যাদের দালালির কারণে সরকার বুঝতে পারতেছে না বাস্তবতা। হ্যাঁ ভাই, সরকার না বাস্তবতা থেকে দূরে সরে যাচ্ছে। সরকার মানুষের মন বুঝতেছে না। যদি মানুষের মন বুঝতো তাহলে ভাই প্রথমে কি কাজটা করতো জানেন? আমাদের শহীদ হাদির ওই যে হত্যাকারী, ওই হত্যাকারীকে কিন্তু চাইতো। দেখেন হাদির হত্যাকারীকে ফেরত আনতে পারবে কি পারবে না, এই নিয়ে টু শব্দ নাই। এই যে পল্লবীতে রামিসা কাণ্ডে সরকার যেভাবে আগে আসলো, মাননীয় প্রধানমন্ত্রী দেখেন নিজেই বলল 1 মাসের মধ্যে রায় হবে, সর্বোচ্চ রায়, বুঝে নিয়েন, একদম ঝুলিয়ে দিবে। তার মানে সরকার তো ইচ্ছা করলেই পারে। তার কেন পারতেছে না আমাদের হাদির ওই হত্যাকারীকে ফেরত আনতে? ফয়সালকে ফেরত চাইতেছে না কেন? না চাওয়ার পিছনে কারণ কি হইতে পারে? সরকার কি এমন কিছু ভাবতেছে? আরে কিছুদিন যাক না, সবাই ভুলা যাবে। এর মধ্যেই দেখছি ভাই বড় বড় সাংবাদিকরা, সিনিয়র সাংবাদিকরা বয়ান তৈরি করতেছে। একজনের নাম উল্লেখ করবো, বাকিদের নাম মুখে নেব না। মোস্তফা ফিরোজ, আপনি কি করে এই কথাটা বললেন ভাই? একটা চ্যানেলে আইসা তার সাথে ছিল কে জানেন? ওই আম তারেক, তার লেভেলেরই। হ্যাঁ, দুজন এক লেভেলের আমার কাছে মনে হয়েছে। দুজনে যেসব কথাবার্তাগুলো বলছে, আপনারা এই কথাগুলো শুনলে আপনার মাথা গরম হয়ে যাবে। সে বলতেছে কবি নজরুলের পাশে কেন শহীদ হাদিকে কবর দেওয়া হইলো? হাদিকে ওইখানে কবর দিয়া সবচেয়ে বড় অন্যায় করছে ডক্টর ইউনূস, এই অপরাধের কোনো ক্ষমা নাই। ডক্টর ইউনূস নাকি সেটা বড় অন্যায় করছে, কবি নজরুলের পাশে হাদিকে কবর দিয়া। চিন্তা করছেন কিভাবে ন্যারেটিভ তৈরি করতেছে? দিনে দিনে হাদিকে কিন্তু দূরে সরাই দিতেছে। সে প্রশ্ন তুলছে এই হাদি নাকি গালাগালি করতো, এই হাদি শুধু গালাগালিটাই তার চোখে পড়ছে, আর কিচ্ছু তার মনে নাই, সব ভুলে গেছে, শুধু গালিটা তার মনে রাখছে। আপনার মতো লোক, আপনি একজন সাংবাদিক, সাংবাদিক বলে লাভ নাই, উনি আমার মতো ইউটিউবার, ডেইলি 10 থেকে 12টা কন্টেন্ট দেয়, সাবজেক্ট তো খুঁজে পায় না, কিছু একটা তো করতে হবে। কিন্তু এটা কিন্তু ওনার নিজের চ্যানেলে না, এটা একটা জায়গায় সাক্ষাৎকার দিছে ওই আম তারেকের সাথে, ওইখানে বৈশা বলতেছে শহীদ হাদিকে এতটা সম্মান দেওয়াতে ওনার জয়লা পুইরা ছাই হয়ে যাইতেছে, পিছনে দিয়ে আগুন ধোয়া বাইর হইতেছে। তো ওনার এরকম জ্বালা, দুর্গন্ধ ছড়াইতেছে, সমাজে দুর্গন্ধ ছড়াইতেছে। এদেরকে মাঠে নামানো হয়েছে জামাত ইসলাম, এনসিপি, ছাত্র শিবিরকে নিয়ে যত রকম দুর্নাম করতে পারবা, যতটা দুর্নাম করবা ততটাই পদ উন্নতি পাবা, হ্যাঁ, ততটাই আমাদের বুকের কাছে আসতে পারবা। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।